কিনারায় পরিবেষ্টিত ধারাকুঞ্জ গ্রাম প্রত্যেক বছরের মতোই ঝলমল করছিল। আর ওই গ্রামের পাহাড়ের নিচেই বসবাস করত মেঘা নামের একজন দয়ালু বুড়ি, যাকে বিশেষ করে গ্রামের বাচ্চারা খুবই পছন্দ করত। ও প্রত্যেক দিন গ্রামের বাচ্চাদের নতুন নতুন গল্প শোনাতেন। বাচ্চারা, এবার যাও, ঘরে যাও, তোমাদের বাবা মারা চিন্তা করছে হয়তো। দিদা, আর একটা গল্প শোনাও না। না বাবা, অনেক দেরি হয়ে গেছে, বাকি গল্পটা কাল শুনে নিও। ওই সময় পিহুর মা প্রিয়া আর বাবা চন্দন মেঘার ঘরে এলো আর প্রবাহিনী নদীর বিষয়ে মেঘার সাথে কথা বলতে লাগলো। মা পিহু, যাও ঘরে যাও, আমরা দিদার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ঠিক আছে মা। মা, বছরের সেই মাসটা চলে এসেছে যখন প্রবাহিনী নদীর জল নিজের স্তর থেকে উপরে চলে আসে আর এই গ্রামে বন্যা দেখা দেয়। আর এইবার তো আমাদের গ্রামের সব চাষাদের ক্ষেত নষ্ট করে দেবে, আর পঞ্চায়েত প্রধান এতে আমাদের কোনো সাহায্যও করছেন না। জানো তো মা, সরকার বান ভরপাইয়ের জন্য যা টাকা পাঠায় সেটাই পঞ্চায়েত প্রধান নিজের পকেটে পুরে নেয়। কিন্তু তুমি চিন্তা করো না, আমি এইসব সামলে নেব। আজ্ঞে মা। প্রত্যেক বছরের মতো এই বছর গ্রামে বান এলো আর মানুষের চাষার ক্ষেত একেবারে নষ্ট করে দিল। আর গ্রামের লোকেরা এসব দেখে কাঁদতে শুরু করলো। এখন আমরা আমাদের বাচ্চারা কি খাবে? এখন আমাদের না খেয়ে শুয়ে পড়তে হবে। যখন ওরা এইসব কথা বলছিল তখনই মেঘা ওদের মাঝখানে এসে উপস্থিত হলো আর ওনাকে দেখে প্রত্যেক গ্রামবাসীরা খুশি হয়ে গেল। কি হলো, তোমরা সবাই কেন কাঁদছো? প্রত্যেক বছরের মতো এই বছরও প্রবাহিনী নদী আমাদের গ্রামের বানের উপহার দিয়েছে। এটা তো প্রকৃতির নীতি। আমরা যতই কাঁদি না কেন, আমরা প্রকৃতির বিরুদ্ধে যেতে পারবো না। আপনি ঠিক বলছেন কাকিমা, এবার আপনি আমাদের সাহায্য করতে পারবেন। আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করব, কিন্তু এটা তো বলো যে পঞ্চায়েত প্রধান কোথায় আছেন? প্রধান মশাই তো আগেই এখান থেকে চলে গেছে, এই কথা বলে যে সরকারের কাছ থেকে সাহায্যের জন্য চিঠি পাঠাতে যাচ্ছেন। আসল সময় ছেড়ে চলে গেলেন পঞ্চায়েত প্রধানজি। মেঘা নিজের সাথে খুব সুন্দর একটা হাঁড়ি নিয়ে এসেছিল, যার মধ্যে হাত ঢুকিয়ে যা চাও তাই বেরিয়ে আসবে। আমি তোমাদের সবাইকে প্রতিজ্ঞা করছি যে এই গ্রামে কেউই ক্ষুধার্ত শোবে না। এই পুরো গ্রামকে খাবার খাওয়ানোর দায়িত্ব আমার, যতক্ষণ অবধি এই গ্রামের ক্ষেত ঠিক না হয়ে যায়। জরুরি ক্ষেতের বীজও আমি তোমাদের দেব, কিন্তু একটা প্রতিজ্ঞা দিলে। কিরকম কথা? যে তোমরা সবাই একে অপরকে সাহায্য, একে অপরের দুঃখে সাথ দেবে। এইসব শুনে গ্রামবাসীরা খুবই খুশি হয়ে গেল আর মেঘাকে কথা দিল যে আমরা একে অপরের দুঃখে সাথ দেব। আরো একবার সমস্ত গ্রামে মেঘার নামের জয় জয়কার হয়ে গেল। পুরো গ্রামের খাবারের জন্য চাল আর ডাল মেঘার ঘর থেকে যেতে শুরু করলো। মেঘার জাদুর হাঁড়ি আরেকবার গ্রামের লোকদের বাঁচিয়ে নিল আর আস্তে আস্তে গ্রামের ক্ষেত ঠিক হয়ে গেল আর বাচ্চারা আবার মেঘার ঘরে গল্প শুনতে পৌঁছে গেল। দিদা দিদা, আমাদের এই হাঁড়ির গল্প শোনাও না। বাবা, অন্য কোনোদিন শোনাবো, অনেক বড় গল্প। তখনই ওখানে পিহুর বাবা মা এসে পৌঁছালো। হ্যাঁ কাকিমা, আমরাও এই হাঁড়ির সব গল্প শুনতে চাই। হ্যাঁ মা, আমরাও তো জানতে চাই এই জাদুর কলসির গল্প। যদি এরকমই হয় তাহলে সবাই শোনো এই গল্প। এই গল্প তবেকার যখন আমি আমার বর রাজনের সাথে থাকতাম। উনি খুবই সৎ আর দয়ালু মানুষ ছিলেন। উনি সব সময় মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে থাকতেন। উনি গ্রামে হাঁড়ি বিক্রি করার কাজ করতেন। একদিন গ্রামে এরকমই বান আসে। গ্রামে প্রতি বছরের মতন এই বছরে বন্যা এসেছে। আমাদের গিয়ে গ্রামবাসীদেরকে সাহায্য করতে হবে। যাও, আমাদের বাড়িতে যত খাবার জিনিসপত্র রয়েছে তুমি সব নিয়ে চলে এসো। তুমি ঠিক বলছো, আমি এক্ষুনি গিয়ে খাবার নিয়ে আসছি। আমি আর আমার বর দুজনে মিলে গ্রামের বাচ্চাদের খাবার খাওয়াই। আমরা নিজেরা অভুক্ত থাকি, কিন্তু গ্রামের বাচ্চাদের অভুক্ত রাখিনি।
যখন গ্রামে সবকিছু ঠিক হতে শুরু করলো তখনই উনি নদীর কিনারায় তার মধ্যে অনেক ঝিনুক পড়েছিল, যার ভেতরে অনেকগুলো মুক্তো রাখা ছিল। এখানে তো দেখছি অনেক মুক্তো আর ঝিনুক পড়ে রয়েছে। একটা কাজ করি, এগুলোকে নিয়ে গিয়ে এগুলো দিয়ে আমি কিছু নিজের বউয়ের জন্য তৈরি করি। রাজনজি মুক্তগুলোকে একসাথে করে নিজের দোকানে নিয়ে গেলেন আর একটা সুন্দর হাড়ি বানালেন, আর সেই সব মুক্তগুলোকে হাড়ির মধ্যে ঢেলে দিলেন আর আমাকে এসে দিয়ে দিলেন। আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি, আমার প্রিয় গিন্নি। আচ্ছা, কি নিয়ে এসছো তুমি? দেখাও। এই নাও, আমার তরফ থেকে তোমার জন্য একটা কলসি। এটা তো খুবই ভালো হাড়ি, এর মধ্যে তো অনেকগুলো মুক্তো রাখা যাবে। এটাকে বিক্রি করে আমরা অনেক টাকা রোজগার করতে পারি। আমি একজন মহান মানুষকে চিনি, যিনি একবার বলেছিলেন যে পয়সার নিজস্ব ব্যবহারের জায়গা রয়েছে, কিন্তু সেটা যেন কখনো নিজের লক্ষ্যের একমাত্র কেন্দ্রবিন্দু না হয়। বোঝা গেল? সত্যিকারের ধনসম্পদ অভিজ্ঞতা, সম্পর্ক আর ব্যক্তিগত বিকাশের সমৃদ্ধতেই নিহিত। আর তুমি মেঘা আমার জন্য পয়সার থেকে অনেক বড়। আমি ওই হাড়িটা দেখে খুবই খুশি হয়ে যাই। আবার কিছুদিন পরে প্রবাহিনী নদীর বার আবার এই গ্রামে এসে পৌঁছালো, আর সমস্ত গ্রামবাসীদের বাড়ি থেকে না বেরোনোর সূচনা দেয়া হয়েছিল। কিন্তু রাজনজি এই কথা জানতে পারে যে নদীর ধারে একজন বাচ্চা এখনো খেলা করছে। মেঘা, আমাকে যেতেই হবে। নদীর কাছে এখন একটা বাচ্চা ফেঁসে রয়েছে, বুঝলে? কি বলছো? কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তো? আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি শুধু নিজের আর এই গ্রামবাসীদের খেয়াল রেখো। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আমার স্বামী নদীর ধারে গিয়ে ওই বাচ্চাকে বাঁচিয়ে নেয়, কিন্তু বাড়িতে আর কখনো ফেরত আসে না। আর তখন থেকে এই হাঁড়ি আমার কাছে থাকে, আর এই হাঁড়ি সব সময় আমায় সাহায্য করে। আমার অথবা এই গ্রামবাসী যখনই সাহায্যের প্রয়োজন হয় তখন এই হাঁড়ি আমাদের গুরুত্বপূর্ণ জিনিস প্রদান করে। তো এটাই হলো এই হাঁড়ির গল্প। আজকে যদি আপনি আর এই সাহায্য করছে এই কলসিটা আমাদের সাথে না থাকতো, তাহলে জানি না আমাদের আর এই গ্রামবাসীদের কি হতো আজকে। মেঘার কাহিনী শুনে পিহু আর ওর বাবা মা ঘরে ফেরত চলে যায়, আর ওইদিকে পঞ্চায়েত প্রধান সরকারি দপ্তর থেকে গ্রামে ফেরত আসে আর নিজেকে বলে, আগের মতোই এই বছরে সরকার যে সাহায্য করেছে সেই পয়সাগুলো আমি নিজের পকেটে ভরে নেব আর একটা নতুন বাড়ি শহরে তৈরি করব। একটা বৈঠক ডাকি বরং, আমি গ্রামবাসীদেরকে তারপর বলে দেব যে সরকার সাহায্য করবে না বলেছে। পরের দিন প্রধান গ্রামে একটা বৈঠক ডাকে আর বলতে থাকে, গ্রামবাসীরা, যেমনটা আপনারা সবাই জানেন যে সরকারের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম, কিন্তু সরকার সাহায্য করবে না বলেছে, জানো তো। তাই প্রতি বছরের মতো এবছরেও গ্রামবাসীদেরকে সমস্যা ভোগ করতেই হবে। প্রধান মশাই, আমরা সব কিছু জানে যে সরকারের দেওয়া পয়সাগুলো আপনি নিজের পকেটে ভরে নেন। হ্যাঁ, আমরা সবাই জানি আপনি আমাদের সাহায্যের জায়গায় নিজের বাড়ি বানানোর চেষ্টা করছেন। আমাদের সব সাহায্য প্রত্যেক বছরের মতন মেঘা কাকিমা আর ওনার জাদুই হাড়ি করেছে। আমাদের গ্রামে খাবার দাবার সবকিছু ওনার বাড়ি থেকেই আসে। আর শুধু তাই নয়, জমিতে বীজ পোঁতার জন্য বীজও মেঘামাই তো আমাদেরকে দেন। উনি হলেন আমাদের আসল প্রধান। এইসব শুনে পঞ্চায়েত প্রধান রেগে গেলেন আর চিন্তায় পড়ে গেলেন। এই মেঘা বুড়িটা আমার একেবারে অবস্থা খারাপ করে দিচ্ছে। ওই জাদু কলসির জন্যই ও এসব করতে পারছে। ওই জাদু কলসিটাকে আমাকে ভাঙতেই হবে। যদি আমি এমনটা না করি তাহলে গ্রামবাসীরা আমাকে সরিয়ে ওই বুড়িটাকেই প্রধান করে দেবে, আর এটা আমি কখনো হতে দেব না। প্রধান ওই হাড়িটাকে ভাঙার কথা চিন্তা করে নিল আর নিজের কাজের লোকেদের ওই হাড়ি চুরি করার জন্য মেঘার ঘরে পাঠিয়ে দিল, যারা মেঘার ঘরে ঢুকে যায় আর ওখানে ওই আশ্চর্য হাড়িটা দেখতে পায়। এই দেখো, এই কলসিটা চুরি করার জন্যই প্রধান মশাই আমাদেরকে পাঠিয়েছেন। এটাকে তোলো আর এখান থেকে কেটে পড়ো। কিন্তু যখনই ওই লোকেরা হাড়িটা ওঠানোর চেষ্টা করে তখন হাড়ি 1 ইঞ্চিও নিজের জায়গা থেকে সরল না। এটা তো তুলতেই পারছি না, আমি নড়াতে পর্যন্ত পারছি না। আর একটা কলসি তুলতে পারছো না? আমি তুলছি, দাঁড়া, তুই দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করে দেখ দেখ।
ওই লোকগুলি হাঁড়িগুলোকে তোলার চেষ্টা করলো, কিন্তু ওই হাঁড়িটা কিছুতেই জায়গায় সরল না। ওরা ওই দুজন পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে সব কথা বলল। তোমরা দুজনকে একটা কাজ দিলাম, সেটাও করতে পারলে না? মনে হচ্ছে আমাকে গিয়ে কলসিটাকে ব্যবস্থা করতে হবে। পঞ্চায়েত প্রধান একটা লাঠি নিয়ে মেঘার ঘরে এসে পৌঁছালো, আর উনি ওই হাঁড়ি সেখানে দেখতে পেলেন। যখনই উনি ওই হাঁড়িতে কাঠের লাঠি দিয়ে ওটাকে মারার চেষ্টা করলো, সেই সময় হাঁড়ি থেকে একটা আওয়াজ এলো। দাঁড়াও প্রধান, আর ভালো করে দেখো যেটা আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, এই বাচ্চাদের সুন্দর জীবন কি তোমার বাড়ি আর সম্পদের থেকেও বেশি দামি? আর তোমার খুশি কি গ্রামবাসীদের খুশির থেকেও বেশি? উত্তর দাও প্রধান। আগে একেবারেই নয়, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি নিজের স্বার্থের জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম। সরকারের দেওয়া সমস্ত সাহায্যের পয়সা আমি গ্রামবাসীদেরকে ফিরিয়ে দেব। প্রধান ওখান থেকে চলে গেল। আর এরপর থেকে গ্রামবাসীদের সাহায্য করতে শুরু করে। উনি এই কথা বুঝতে পেরে যায় যে সব বিপদের সম্মুখীন করেই সব জয় লাভ করা যায়। যখন সবাই একসাথে হয়ে যায়, তখন কোনো রাস্তাই মুশকিল মনে হয় না।